মমতার বিরুদ্ধে বক্তব্য দেওয়া হলো, তার জন্য শ্রীলেখার বিরুদ্ধে তদন্ত করো। শ্রীলেখা যখন ওমেন্স কমিশনে চিঠি করছে যে আমার নামে এইরকম নোংরা গালাগাল করছে, তা নিয়ে ওমেন্স কমিশনে কোনো বক্তব্য নেই। আইনে যা লেখা আছে তা কলকাতা পুলিশ মানার মতো জায়গাতে আর নেই। তাই অপরাধীদের দ্বারা তাদের প্রভাবিত হচ্ছে, অপরাধীরা চাইছে যেভাবে সেভাবেই পুলিশ কাজ করছে। তাহলে বিরুদ্ধতার স্বর রাখতে হবে। মানুষের বিরুদ্ধতার স্বর যদি না রাখা হয়, যদি বিরোধী কণ্ঠস্বর না থাকে, তাহলে কখনো স্বাস্থ্যকর গণতন্ত্রের প্রমাণ দেয় না। পশ্চিমবঙ্গ এখন গণতন্ত্রহীন একটা পরিবেশ তৈরি হয়েছে, তারই প্রমাণ দেয় এই কাজ। মমতা ব্যানার্জি আইন মানেন। খুব দুর্ভাগ্যের হলেও সত্যি যে এই ভদ্রমহিলা মতো স্বৈরাচারী কেউ নেই। একেবারে শ্রীলেখা মিত্রর যে মামলা, তাকে তার বাড়ির সামনে পোস্টার পড়া থেকে শুরু করে তাকে এখনো কাজ দেওয়া হচ্ছে না, বিভিন্ন ক্ষেত্রে এই অভিযোগ উঠে আসছে। আপনি সেই মামলাটি করেছিলেন, কি হলো যদি একটু বলেন কোর্টে? দেখুন, 2025 সালে এসে বাড়ির সামনে পোস্টার পড়ছে সোশ্যাল বয়কটের। সোশ্যাল বয়কট কনস্টিটিউশনালি প্রহিবিটেড। হ্যাঁ, সংবিধানে এই ধরনের কাজকে নিষেধাজ্ঞা দেওয়া করা আছে। তারপরে এই ঘটনা ঘটছে কোথায়? পশ্চিমবঙ্গে। তাহলে সমাজ আগানোর কথা, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সমাজ পিছিয়ে যাচ্ছে। তো খুব স্বাভাবিকভাবেই মামলা করতে হয়েছে। আর এই ঘটনার কারণ কি তা আরও সাংঘাতিক। যে কোনো গণতন্ত্রে ভয়েস অফ ডিসেন্টকে গুরুত্ব দিতে হয়, ওটাই গণতন্ত্রকে রক্ষা করে। এখন যদি বিরুদ্ধতার স্বরকে আপনি রুদ্ধ করার চেষ্টা করেন, আর তার কারণেই আপনাকে বাড়ির সামনে পোস্টার লাগাতে হয় কেন? কারণ সরকারের এগেনস্টে আওয়াজ তুলেছে, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। সরকারের নীতির বিরুদ্ধে আওয়াজ তোলার অধিকার তো সংবিধান আমাকে দিয়েছে। যে কোনো অন্যায় হলে তার বিরুদ্ধে আওয়াজ তোলার অধিকার তো সংবিধান আমাকে দিয়েছে। তাহলে সংবিধানের একটা অধিকার আমি প্রয়োগ করলাম, আর তার ফলে সংবিধানে যেটা মানা করা আছে সেই কাজটা আপনি আপনার পার্টির দলের লোককে দিয়ে করালেন। এখানেই শেষ হয়ে যায়নি। ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ব্যানার, গালাগালি, নোংরামি চরম পর্যায়ে দলের লোককে দিয়ে। আর এর সঙ্গে যুক্ত হয়েছে যেটা অভিযোগ করা হয়েছে ওমেন রাইটস কমিশনে, অভিযোগ করা হয়েছে পুলিশের কাছে। এখন ওমেন্স কমিশন থেকে নোটিশ পাঠাচ্ছে কেন? মমতার বিরুদ্ধে বক্তব্য দেওয়া হলো, তার জন্য শ্রীলেখার বিরুদ্ধে তদন্ত করো। শ্রীলেখা যখন ওমেন্স কমিশনে চিঠি করছে যে আমার নামে এইরকম নোংরা গালাগাল করছে, তা নিয়ে ওমেন্স কমিশনে কোনো বক্তব্য নেই। তাহলে ওমেন্স কমিশনের নিরপেক্ষতা উঠে গেছে। কলকাতা পুলিশ তারা এলাকায় গেছে, গিয়ে বলেছে কিছু মনে করবেন না, এটা আমরা সরাতে পারছি না। তাহলে কলকাতা পুলিশ কি করবে তা আইনে লেখা আছে। আইনে যা লেখা আছে তা কলকাতা পুলিশ মানার মতো জায়গাতে আর নেই। তাই অপরাধীদের দ্বারা তাদের প্রভাবিত হচ্ছে, অপরাধীরা চাইছে যেভাবে সেভাবেই পুলিশ কাজ করছে। তাই পুলিশ ব্যানার সরাতে পারলো না, যতক্ষণ না পর্যন্ত কোর্ট থেকে সামান গেল তাদের কাছে। তার আগে পর্যন্ত ব্যানার সরালো না। খুব সঙ্গত কারণেই আদালত নির্দেশ দিয়েছে সমস্ত ব্যানার, সমস্ত যা বাজে কথা ফেসবুক, টুইটার, যা সোশ্যাল মিডিয়াতে বলে সেগুলোকে রিমুভ করতে হবে। আচ্ছা, রাজ্য সরকারের বিরুদ্ধে যারাই কথা বলবে তাদের সাথেই ঠিক একই আমরা দেখলাম জুনিয়র ডাক্তারদের ক্ষেত্রেও তাদের একের পর এক বদলি করে দেওয়া হচ্ছে। আর কি সরকার কোনো দুর্নীতি করলে তার বিরুদ্ধে আওয়াজ তোলা যাবে না? সেটাই তো কথা। বিষয়টা হচ্ছে যে তাহলে কি গণতন্ত্র আছে? সবাই গণতন্ত্র বলতে আমরা বুঝি যে নির্বাচনে কে জিতেছে। না, এটা গণতন্ত্রের কথা নয়। গণতন্ত্র লজিকে বিশ্বাস করে। গণতন্ত্র মানে সংখ্যাগরিষ্ঠ নয়, এটা বুঝতে হবে। নিশ্চয়ই নির্বাচন একটা গুরুত্বপূর্ণ অংশ, যেখানে নির্বাচনী পার্লামেন্টারি পলিটিক্স আমরা পার্টিসিপেট করছি,
পার্লামেন্ট প্রসেসকে রেকগনাইজ করেছে আমার কনস্টিটিউশন, কোনো সন্দেহ নেই নির্বাচন হবে, সেখানে মানুষ পার্টিসিপেট করবে। কিন্তু নির্বাচনে জেতা হারাটাই শেষ কথা নয়, যেখানে নির্বাচন কমিশনই নিরপেক্ষ নয়, যেখানে নির্বাচন নিরপেক্ষভাবে হচ্ছে না, যেখানে মানুষ ভোট দিতে পারছে না, সেখানে শুধু যদি নির্বাচনে নির্ভর করে গণতন্ত্র চলে, আর যদি ধরে নেওয়া হয় সেটাই গণতন্ত্র, তাহলে তো সংবিধানের যে মূল নির্যাস তাকে ডিনাই করা হয়ে যাবে। আমার সংবিধানকে যদি রক্ষা করতে হয় তাহলে এই ভয়েস অফ ডিসেন্ট রাখতে হবে, তাহলে বিরুদ্ধতার স্বর রাখতে হবে। মানুষের বিরুদ্ধতার স্বর যদি না রাখা হয়, যদি বিরোধী কণ্ঠস্বর না থাকে, তাহলে কখনো স্বাস্থ্যকর গণতন্ত্রের প্রমাণ দেয় না। পশ্চিমবঙ্গ এখন গণতন্ত্রহীন একটা পরিবেশ তৈরি হয়েছে, তারই প্রমাণ দেয় এই কাজগুলি। আচ্ছা, সংবিধান বারংবার আমরা বলতে শুনেছি মুখ্যমন্ত্রীকে যে তিনি আইন মেনে কাজ করেন, আইনি পরামর্শ ছাড়া তিনি কাজ করেন না। এসএসসিতে যারা ওই 1806 জন যে টেন্টেড তালিকা বেরিয়েছে, সেই তালিকার ক্ষেত্রেও তিনি বলছেন যে আমি আইনি পরামর্শ নিচ্ছি তাদের যাতে গ্রুপ সিতে চাকরি করিয়ে দেওয়া যায়, যেহেতু শিক্ষক হিসেবে তারা আর চাকরি করতে পারবে না বা পরীক্ষায় বসতে পারবে না, সেক্ষেত্রে গ্রুপ সিতে চাকরি করিয়ে দিতে পারবেন আইন মেনে। এদিকে আইন মেনে, সংবিধান মেনে যদি কেউ তার এগেনস্টে বলে, সেক্ষেত্রে সেটা আইন মানা না। মমতা ব্যানার্জি আইন মানেন। খুব দুর্ভাগ্যের হলো সত্যি যে এই ভদ্রমহিলা মতো স্বৈরাচারী কেউ নেই। অত্যন্ত মানে কি বলবো, যা আমরা কলোকিয়াল ভাষায় বলি ড্রামাবাজ। হ্যাঁ, সারাক্ষণ নাটক করছেন, মিথ্যুক, হ্যাঁ, সারাক্ষণ মিথ্যের ঝুলি নিয়ে বসে আছেন। যেখানে যেটা লোককে বললে তাকে তার মন জয় করা যাবে সেটা বলে সমস্ত সত্যকে চাপা দেন উনি। হ্যাঁ, একটা অন্ধকার জগতের মধ্যে মানুষ এই সমাজকে ঠেলে নিয়ে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এনাকে যদি নেতৃত্বে রাখা হয়, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার দিকে ঢুকে যাবে। আজকেও এসএসসি একেবারে সুপ্রিম কোর্টের কাছে প্রশ্নের মুখে যে দাগিদের কাছ থেকে কেন এখনো টাকা ফেরত দেওয়া হয়নি। অন্যদিকে মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে বলেন আসলে যেটা মুশকিল হয়েছে, দাগি যারা যারা টেন্টেড ক্যান্ডিডেট তার তালিকা প্রকাশ হয়েছে, কিন্তু টেন্টেড ক্যান্ডিডেট যাদের কাছে টাকা দিয়েছে তাদের তালিকা তো প্রকাশ হয়নি। কতজনই কি টেন্টেড? যতজন টেন্টেড তালিকা হয়েছে, কতটা ঠিক কতটা ভুল সেটা পরের প্রশ্ন, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন যারা ঘুষ দিয়েছে তাদের তালিকা যেমন করতে হবে, পাশাপাশি যারা ঘুষ নিয়েছে তাদের তালিকাও করতে হবে। না হলে এই বেকার ছেলেগুলো, তাদের তো যা অনেক ছেলে আছে যারা সত্যি সত্যি ভালো ছেলে, কিন্তু তারা জানে ঘুষ না দিলে চাকরি পাবো না, তারাও ঘুষ দিতে বাধ্য হয়েছে। ফলে যারা টেন্টেড তাদের তালিকা যেমন করতে হবে, তার আগে যারা করতে হবে, যারা ঘুষ নিয়েছে এই রাজ্যের এমএলএ এমপি, হ্যাঁ, শাসক দলের আছে, তাদের তালিকা তৈরি করতে হবে। এবং তাদের বাড়িতে যদি পুলিশ পাঠিয়ে দেওয়া যায় তাহলে এই টাকা খুব সহজেই আমরা উদ্ধার করতে পারবো। ফলে আমার মনে হয় সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়ে সেই নির্দেশ রূপায়ণ করার জন্যে যারা এমএলএ এমপি ঘুষ নিয়েছে, এমএলএ এমপি থেকে শুরু করে একেবারে তলায় কাউন্সিলর পর্যন্ত, তাদের সবার তালিকা করতে হবে, দেখবেন টাকা সহজে উদ্ধার হয়ে যাবে। কল্যাণ ব্যানার্জি যারা দাগি তারা বলছেন যে কল্যাণ ব্যানার্জি জানে কাদের টাকা দেওয়া হয়েছে। আমি এটা মনে করি না যে কল্যাণ ব্যানার্জি সব জানেন। এটা পাড়ায় পাড়ায় প্রত্যেকে সব দল তৈরি করা আছে, তারা সবাই ভাগাভাগি করেন। যা জানার সেটা মমতা ব্যানার্জি জানেন, যা জানার সেটা অভিষেক ব্যানার্জি জানেন। মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নির্দেশ ছাড়া তৃণমূল দলে কোনো কাজ হয় না। ফলে যা টাকা নিয়েছে, যা কিছু হয়েছে তার তালিকা ওদের দুজনের কাছেই পাবেন। কল্যাণ ব্যানার্জির সঙ্গে কথা বলে লাভ। কিন্তু এসএসসির যে নতুন নিয়োগ প্রক্রিয়া হয়েছে, সেক্ষেত্রে যখন এসএসসি চেয়ারম্যানকে জিজ্ঞেস করে তিনি বলছেন 14 তারিখের পর জানাবো স্বচ্ছ না অস্বচ্ছ। ওদের কথা বলে লাভ নেই, এরা আইন মেনে কাজ করে না। আমি বললাম যেটা আপনাদের মাধ্যমে আবার জানাচ্ছি, পাড়ায় পাড়ায় এমএলএ এমপি কাউন্সিলর পঞ্চায়েতের প্রধান মেম্বার যারা ঘুষ নিয়েছে তাদের তালিকা তৈরি করুন, একটা হলফনামা করে সুপ্রিম কোর্টে জমা দিন, দেখবেন শীঘ্রই সমস্ত টাকা উদ্ধার হয়ে যাবে। কিন্তু সেই 1806 জনের মধ্যে নাকি অনেক দাগির নাম নেই। বেশিরভাগ দাগির নামই নেই, বেশিরভাগ দাগির নামই উদ্ধার এখনো হয়নি। ফলে যে তালিকা দিয়েছে অসম্পূর্ণ তালিকা, এমএলএ এমপিদের কাছেই আসল তালিকা আছে, সেই তালিকা এমএলএ এমপিদের ধরেই পার করতে হবে। দাদা, একেবারেই শেষ প্রশ্ন, এই যে রাজ্যের শিক্ষা কাঠামো কোথায় কি দাঁড়াচ্ছে? কারণ যদি কল্যাণ ব্যানার্জির ভূমিকায় আমরা যাই, কল্যাণ ব্যানার্জি একবার দাগিদের হয়ে সওয়াল করলেন, পরোক্ষভাবে আমরা দেখতে পেলাম কল্যাণ ব্যানার্জি এসএসসির পক্ষে গিয়ে বলছেন এরা দাগি।
আইনজীবীদের নিয়ে আমি আলাদা করে কিছু বলতে চাই না। আমি একটাই কথা বলতে চাই, শিক্ষা ব্যবস্থার প্রশ্নে রাজ্যে সরকারি স্কুল বন্ধ হয়েছে, রাজ্যে সরকারি কলেজে দুর্নীতি হচ্ছে, আর আরএসএস স্কুল বাড়ছে। মমতা ব্যানার্জির মদতে আরএসএস স্কুলের সংখ্যা বাড়িয়ে চলেছে, যাতে ধর্মীয় বৈষম্য ধীরে ধীরে বাড়ে, ভাষার বৈষম্য ধীরে ধীরে বাড়ে, আর এই বিভেদের রাজনীতি করে ক্ষমতায় থাকতে পারে সারা জীবন। প্রাক্তন শিক্ষামন্ত্রী কোর্টে দাঁড়িয়ে বলছেন যে আমি নির্দোষ, আমি শিক্ষামন্ত্রী ছিলাম, আমার একটা মান সম্মান আছে, ওরা অসত্য কথা বলছে। এক অর্থে ঠিকই বলছেন, মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া তো উনি করতে পারতেন না। তাই দোষী সবার আগে মমতা ব্যানার্জি। যদি তাকে না ধরে তার চেলাকে ধরে, সে তো তাকে কথা বলবেই।